কলকাতায় আমায় কেউ চেনে না। ডাক্তারি পড়বার সময় যে মেসে থাকতাম সেটা কলেজ স্কোয়ার অঞ্চলে। সেই মেসে আমাদের সময়কার এখন কেউ নেই। যে যার পাশ করে বেরিয়ে গিয়েছে 8-10 বছর আগে। তাহলেও এই অঞ্চলের অনেক মুদি, নাপিত, চায়ের দোকানি আমায় চেনে হয়তো। ওই অঞ্চলেও গেলাম না বাসা খুঁজতে। কলকাতা শহর জনসমুদ্র বিশেষ। এখানে লুকিয়ে থাকলে কার সাধ্য খুঁজে বের করে? শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। উৎসাহ পাব এগিয়ে চলার। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। বন্ধুরা, আমরা শুরু করেছিলাম শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অথৈ জল উপন্যাসটি। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্ব শুনে নিয়েছেন। আজ পড়ব অথৈ জল উপন্যাসের পঞ্চম পর্ব। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অথৈ জল উপন্যাসের পঞ্চম পর্ব। পান্না এখানে ছিল, সে গেল কোথায়? সেই পান্না, সেই অদ্ভুত ভঙ্গি, সেই অদ্ভুত দুষ্টুমির হাসি নিয়ে। তাকে আমার এখনই দরকার, না পেলে চলবে না। আমার জীবনে অনেকখানি জায়গা যেন ফাঁকা হয়ে গিয়েছে। সেই শূন্যতা যাকে দিয়ে পূর্তে পারে সে এখানে নেই। কত দূর চলে গিয়েছে, আর কি তাকে পাবো? পান্নার অদৃশ্য আবির্ভাব আমাকে মাতাল করে তুলেছে। ওই চেয়ারটাতে সেদিন সে বসেছিল। এখান থেকে ডিসপেন্সারি উঠিয়ে দিতে হবে। পকেট খুঁজে দেখি মাত্র 2 টাকা। বিষ্ণু সাধুখার দোকান পাশেই। তাকে ডাকিয়ে বললাম, 10টা টাকা দিতে পারবে? ডাক্তারবাবু, প্রাতঃপ্রণাম। কোথায় ছিলেন? আমি বললাম, বাড়ি থেকে আসছি, টাকা কটা দাও তো। সে বললে, নিয়ে যান। তার দোকানের ছোকরা চাকর মাদার এসে একখানা নোট আমার হাতে দিয়ে গেল। আমি সাইকেলখানা ডিসপেন্সারির মধ্যে চাবি দিয়ে রেখে স্টেশনে চলে এলাম। 2.5 ক্রোশ রাস্তা হাঁটতে হলো সেই জন্য। পান্না আমায় দেখে অবাক। সে নিজের ঘরের সামনে চুপ করে একখানা চেয়ারে বসে আছে, কিন্তু সাজগোজ নেই তেমন। মাথার চুলও বাঁধা নেই। আমি হেসে বললাম, ও পান্না। সে বললে, তুমি? আমি বললাম, কেন, ভূত দেখলে নাকি? পান্না বললে, তুমি কেমন করে এলে তাই ভাবছি। আমি বললাম, কেন আসবো না? সে বললে, সত্যি তুমি আমার এখানে এসেছো? পান্না যে আমাকে দেখে খুব খুশি হয়েছে সেটা তার মুখ দেখেই আমি বুঝতে পারলাম। ওর এই আনন্দ কৃত্রিম নয়। পান্না আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে খাটের ওপর বসিয়ে একখানা হাত পাখা এনে বাতাস করতে লাগল। ওর এই যত্ন ও আগ্রহ যে নিছক ব্যবসাদারি নয়, এটুকু বুঝবার মতো বুদ্ধি ভগবান আমাকে দিয়েছেন। আমি ওর মুখের দিকে চেয়ে দেখলাম বেশ একটু তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে। সে মুখে ব্যবসাদারির ধাঁচও নেই। আমি বিদেশ থেকে ফিরলে
সুরবালার মুখ এমনি উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু সুরবালার এই লাবণ্য ভরা চঞ্চলতা, এত প্রাণের প্রাচুর্য নেই। এমন সুন্দর অঙ্গভঙ্গি করে সে হাঁটতে পারে না, এমন বিদ্যুতের মতো কটাক্ষ তার নেই, এমন দুষ্টুমির হাসি তার মুখে ফোটে না। পান্না বললে, দেশে গিয়েছিলে? আমি বললাম, হ্যাঁ। সে বললে, তবে এলে যে আবার? আমি বললাম, তোমায় দেখতে। সে বললে, সত্যি বলো না? আমি বললাম, বিশ্বাস করো, আজ মঙ্গলগঞ্জ থেকে সোজা তোমার এখানে আসছি। সে বললে, কেন? বলো বলো, বলতেই হবে। আমি বললাম, বলবো না। সে বললে, বলতেই হবে লক্ষ্মীটি। আমি বললাম, তোমার জন্যে মন কেমন করে উঠল? তুমি সেদিন দৌড় ধরে দাঁড়িয়েছিলে, সেই জায়গাটা দেখেই মন বড় অস্থির হলো, তাই ছুটে এলাম। সে বললে, খুব ভালো করেছ। জানো, আমি মরে যাচ্ছিলাম তোমার সঙ্গে দেখা করবার জন্যে। তুমি যেদিন চলে গেলে সেদিন থেকে। আমি বললাম, কেন মিথ্যে কথাগুলো বলো? ছি! পান্না খাড়া হয়ে উঠে দাঁড়িয়ে ঘাড় বেঁকিয়ে বললে, কি? আমি তোমার পায়ে মাথা কুটে মরব, দেখো তবে আমি মিথ্যে কথা বলছি? আমি সুখের সমুদ্রে ডুবে গেলাম। কি আনন্দ! সেই আনন্দের কথা মুখে বলে বোঝানো যাবে না। এই সুন্দরী, লাবণ্যময়ী, চঞ্চলা ষোড়শী আমার মতো মধ্যবয়স্ক লোককে ভালোবাসে, এ আমার এত বড় গর্ব, আনন্দের কথা। ইচ্ছে হয় এখনই ছুটে বাইরে চলে গিয়ে দুপারের দুই পথের প্রত্যেক লোককে ধরে চিৎকার করে বলি, ওগো শোনো, পান্না আমাকে ভালোবাসে, আমার জন্যে সে ভাবে। ভালোবাসা জীবনে কখনো আস্বাদও করিনি, জানি নে ও জিনিসের রূপ কি। এবার যেন ভালোবাসা কাকে বলে বুঝেছি। ভালোবাসা পেতে হয় এরকম সুন্দরী ষোড়শীর কাছ থেকে, যার মুখের হাসিতে, চোখের কোণের বিদ্যুৎ কটাক্ষে ত্রিভুবন জয় হয়ে যায়। কেন? আমি আজ 13 বছর হলো বিয়ে করেছি। সুরবালা কখনো ষোড়শী ছিল না? সে আমাকে ভালোবাসে না? মেয়েদের ভালোবাসা কখনো কি পাইনি? সে কথার জবাব কি দেব আমি নিজেই খুঁজে পাই না। কে বলে সুরবালা আমায় ভালোবাসে না? কিন্তু সে এই জিনিস নয়, তাতে নেশা লাগে না মনে। সেই জিনিসটা বড্ড শান্ত, স্থির, সংযত। তার মধ্যে নতুন আশা করবার কিছুই নেই, নতুন করে দেখবার কিছু নেই। ও কি বলবে তা আমি জানি, বলতেই তাকে হবে। সে আমার বাড়ি থাকে, খায়, পরে। ভালো মিষ্টি কথা বলতেই হবে তাকে। তার ভালোবাসা আমার দেহে মনে অপ্রত্যাশিতের পুলক জাগায় না। সুরবালা কোনো কালেই এরকম সজীব, প্রাণচঞ্চলা, সুন্দরী ষোড়শী ছিল না। তার চোখে বিদ্যুৎ ছিল না। পান্নার হাত ধরে বসিয়ে দিয়ে বললাম, বসো, ছেলে মানুষই করো না। সে বললে, তাহলে বললে কেন অমন কথা? আমি বললাম, ঠাট্টা করছিলাম, তোমার মুখে কথাটা আবার শুনতে চাচ্ছিলাম। সে বললে, চা করি? আমি বললাম, তোমার ইচ্ছে। সে বললে, কি খাবে বলো? আমি বললাম, আমি কি জানি। সে বললে, আচ্ছা বসো, লক্ষ্মী হয়ে বসো, ভালো হয়ে বসো, পা তুলে বসো, পা ধুয়ে জল দিয়ে মুছিয়ে দেব। 7 রাজার ধন 1 মানিক, বসো। আমি বললাম, যাও। আমি বসে একটা সিগারেট ধরিয়েছি, এমন সময় পান্নার মাসি সেই বুড়ি এসে আমার দিকে কটমট করে চাইলে। আমি একটু বিব্রত হয়ে পড়লাম, যেন প্রাইভেট টিউটর ছাত্রকে দিয়ে বাজারের দোকানে সিগারেট কিনতে পাঠিয়ে ছাত্রের অভিভাবকের সামনে ধরা পড়ে গিয়েছে। বুড়ি আরও কাছে এসে বললে, সেই তুমি না? সেদিন চলে গেছিলে না? আমি গলা ভিজিয়ে বলি, হ্যাঁ। বুড়ি বললে, তা আবার এলে আজ?
আমি বললাম, একটু কাজ আছে। বুড়ি বললে, কি কাজ? আমি বললাম, কলকাতার কাজ, এই হাটবাজারের। বুড়ি বললে, তোমার দোকান টোকান আছে নাকি? আমি বললাম, হ্যাঁ, ওষুধের দোকান। বুড়ি বললে, ওষুধ কিনতে এসেছ, তা এখানে কেন? আমি বললাম, পান্নার সঙ্গে দেখা করতে। বুড়ি বললে, কোথায় গেল সে ছুরি? দেখা হয়েছে? আমি বললাম, হ্যাঁ। বুড়ি বললে, তোমরা সবাই মিলে ওই ছুরির পেছন পেছনে এমন ঘুরছ কেন বলো তো? তোমাদের পাড়াগা অঞ্চলে মেয়েকে পাঠালেই এই এক কাণ্ডগা। জ্বলে পুড়ে মনু বাপু তোমাদের জ্বালায়। আবার তুমি এসে জুটলে কি আক্কেলে? আমি এই কথার কি জবাব দেব ভাবছি, এমন সময় বুড়ি বললে, তোমাকে সেবার ভালো কথা বন্নু বাছা, তা তোমার কানে গেল না। তুমি বাপু কিরকম ভদ্দন্য? বয়স দেখে তো মনে হয় নিতান্ত তুমি কচি খোকাটি নও। এখানে এলেই পয়সা খরচ করতে হয়। বলি, জানো সে কথা? বলি, এনেছো কত টাকা সঙ্গে করে? ফতুর হয়ে যাবে বলে দিচ্ছি। শহুরে বাবুদের সঙ্গে টেক্কা দিয়ে টাকা খরচ করতে গিয়ে একেবারে ফতুর হয়ে যাবে। এখন ভালোয় ভালোয় বাড়ি চলে যাও। আমি বললাম, যাবই তো, থাকতে তো আসিনি। বুড়ি বললে, সে কথা ভালো, তবে এত ঘন ঘন এখানে নাই এলে বাপু। ও ছুরিকেও তো বাইরে যেতে হবে। তোমার সঙ্গে জোর পায়রা হয়ে বসে থাকলে তো ওর চলবে না। এমন সময় পান্না খাবারের রেকাব ও চায়ের পেয়ালা হাতে ঘরে ঢুকে বললে, কি মাসি, কি বলছো ওকে? যাও, এখন ঘর থেকে যাও। বৃদ্ধা আমার দিক থেকে ওর দিকে ফিরে বললে, দেখ পানু, বাড়াবাড়ি কোনো বিষয় ভালো না। দুজনকেই হিত কথা শোনাচ্ছি বাপু। কষ্ট পেতে আমার কি, তোরা দুজনেই পাবি। পান্না ব্যঙ্গের সুরে বললে, তুমি এখন যাবে একটু এই ঘর থেকে? ওকে এখন বকো না। সমস্ত রাত ওর খাওয়া হয়নি জানো। বুড়ি বললে, বেশ তো, আমি কি বন্নু? খেও না, মেকো না, খাও দাও, তারপর সরে পড়ো। পান্না বললে, তুমি এবার সরে পড়ো দিকি মাসি, দেখি। বুড়ি গজগজ করতে করতে চলে গেল। পান্না আমার সামনে এসে রেকাব নামালো। তাতে একটুখানি হালুয়া ছাড়া অন্য কিছু নেই। এই অবস্থায় সুরবালা কত কি খাওয়াতো। পান্নার মতো মেয়েরা সেদিক থেকে বড্ড আনাড়ি, খাওয়াতে জানে না। আমার খাওয়ার সময় পান্না নিজেই বললে, বুড়ি বড় খিটখিট করে না, চলো আজ দুজনে কালীঘাট ঘুরে আসি, কি কোথাও দেখে আসি। আমি আকাশের চাঁদ হাতে পেলাম যেন। ব্যগ্রভাবে বলি, যাবে তুমি? কখন যাবে? উনি বকবেন না? যেতে দেবেন তোমাকে? পান্না হেসে লুটিয়ে পড়ে বললে, আহা, কথার কি চিরি, ওই জন্যেই তো। যাবে তুমি? কখন যাবে? চলো। এই তো অনুপমা পান্না, অদ্বিতীয়া পান্না, হাস্যলাস্যময়ী আসল পান্না। হাজারো মেয়ের ভিড়ের মধ্যে থেকে যাকে বেছে নেওয়া যায়, এমন একটি মেয়ের চোখে তো পড়িনি কোনো দিন। মন খুশিতে ভরে উঠল। যার দেখা পেয়েছি, যে আমাকে ভালোবেসেছে, পথে ঘাটে দেখা মেলে না তার। না, পান্না যে আমাকে ভালোবাসে এই সম্বন্ধে আমি তত নিশ্চিত ছিলাম না। ওর ভালোবাসা আমাকে জয় করে নিতে হবে, এই আমার বড় উদ্দেশ্য জীবনের। এখন যেটুকু ভালোবাসে ওটা সাময়িক মোহ নয় তো? ওটা কেটে যাবার আগে আমি ওকে এমন ভালোবাসব যে আর সমস্ত কিছু বিস্বাদ হয়ে যাবে ওর কাছে। এই আমার সাধনা। এই সাধনায় আমায় সিদ্ধি লাভ করতে হবে। আমাকে পাগল করে দিতে হবে, আমার জন্যে পাগল করে দিতে হবে। পান্নাকে দেখবার জন্যে ওদের বাড়িতে ঘন ঘন যাতায়াত করবার সাহস আমার হলো না। ওর মাসির মুখের দিকে চাইলে আমার সাহস চলে যেত। একদিন পান্নাকে বললাম, চলো আমার সঙ্গে। পান্না হেসে বললে, কোথায় যাব? আমি বললাম, যে রাজ্যে মাসি পিসিরা নেই। পান্না খিলখিল করে হেসে উঠে বলল, কোথায়?
নদীর ওপারে? তারপর অপূর্ব ভঙ্গিতে ঘাড় দুলিয়ে দুলিয়ে বলতে লাগল, বালি, উত্তরপাড়া, কোন নগর, হুগলি? আমি বললাম না। সে বললে, তবে? আমি বললাম, আমি যেখানে ভালো বুঝব। যাবে? সে বললে, নিশ্চয়ই। আমি বললাম, এক্ষুনি? সে বললে, এক্ষুনি। পান্নাকে আমি খুব ভালোভাবে চিনি নে বটে, কিন্তু আমি মানুষ চিনি। ওর চোখের দিকে চেয়ে বুঝলাম পান্না মিথ্যে কথা বলছে না। ও আমার সঙ্গে যেতে রাজি আছে, যেখানে ওকে নিয়ে যাব। শুধু এইটুকু জানা বোধহয় আমার দরকার ছিল। যেই বুঝলাম ও আমার সঙ্গে যত দূর নিয়ে যাব যেতে পারে, তখনই আমি একটা অদ্ভুত আনন্দ মনের মধ্যে অনুভব করলাম। সেই আনন্দ একটা নেশার মতো আমাকে পেয়ে বসল। সেই নেশা আমাকে ঘরে থাকতে দিলে না। সোজা এসে বড় রাস্তার ওপর পড়লাম। সেখান থেকে ট্রামে গড়ের মাঠে এসে একটা গাছের তলায় বেঞ্চিতে নির্জনে বসলাম। হাতে কত টাকা আছে? 20-25-এর বেশি নয়। এই টাকা নিয়ে কত দূর যেতে পারি দুজনে? কাশি হয়তো, ফিরতে পারবো না। ফিরবার দরকারও নেই, আর আসবো না। সব ভুলে যাব। ঘরবাড়ি, সুরবালা, ছেলে মেয়ে, ওসবে আমার কোনো তৃপ্তি নেই। সত্যিকার আনন্দ কখনো পাইনি। এবার নতুনভাবে জীবনযাত্রা আরম্ভ করব পান্নাকে নিয়ে। আজ রাত্রেই যাব। মাতালের মতো টলতে টলতে বড় রাস্তায় এসে ট্রাম ধরলাম। এমন সময় পেছন থেকে কে বলে উঠল, কিরে, শোন শোন। ট্রাম থেকে নেমে পড়লাম। পেছন দিকে চেয়ে দেখি আমার মেডিকেল কলেজের সহপাঠী করালি। অনেক দিন দেখা হয়নি, দেখে আনন্দ হলো। ওর সঙ্গে পুরনো কথাবার্তায় অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম। করালি ডায়মন্ড হারবারের কাছে কি একটা গ্রামে প্র্যাকটিস করছে। আমায় বললে, চল একটু চা খাই কোনো দোকানে। আমি বললাম, বেশ, চলো। আমার চা খাবার বিশেষ কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমার প্রয়োজন ছিল স্বাভাবিক কথাবার্তার মধ্যে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা। আমি বুঝতে পেরেছিলাম স্বাভাবিক অবস্থায় আমি আদৌ নেই। করালি গ্রাম্য প্র্যাকটিসের অনেক গল্প করলে, দু একটা শক্ত কেসের কথা বললে। আমি এক মনে বসে শুনছিলাম। করালিকে বললাম, অমনি একটা নিরিবিলি গ্রামের ঠিকানা আমায় দিতে পারিস? সে বললে, কেন রে? আমি বললাম, আমিও প্র্যাকটিস করব তোর মতো। করালি বলল, কেন, তুই তো গ্রামেই বসেছিলি, তাই না? চাকরি নিয়েছিস নাকি? আমি বললাম, জায়গাটা বদলাবো। করালি বলল, বদলাবি বটে, কিন্তু একটা কথা বলি, ডায়মন্ড হারবার অঞ্চলে ম্যালেরিয়া নেই, গ্রামে বেশি পয়সা হবে না। আমি বললাম, যা হয়। সে বললে, আমি দেখব খোঁজ করে, তোর ঠিকানাটা দে আমাকে। আমি বললাম, তোর ঠিকানাটা দে, আমি বরং তোকে আগে চিঠি দেব। করালি বিদায় নিয়ে চলে গেল। আমি পান্নার বাড়িতেই চললাম সোজা। ওর ঘরের বাইরে একটা কাঠের বেঞ্চি আছে। বেঞ্চিটার ঠিক ওপরেই দেওয়ালে একটা পুরনো সস্তা খেলো ক্লক ঘড়ি। ঘরের মধ্যে ঢোকবার সাহস আমার হলো না। ঘড়ির নিচে বেঞ্চিখানাতে বসে পড়লাম। অনেকক্ষণ পরে পান্নাই প্রথম এলো ওদিকের একটা ঘর থেকে। আমায় দেখে অবাক হয়ে বললে, এ কি? আমি বললাম, চুপ চুপ। আঙুল দিয়ে দেখিয়ে বললাম, কোথায়? পান্না হেসে বললে, কে, মাসি? হরি সংকীর্তন না কথকতা কি হচ্ছে গলির মোড়ে, তাই শুনতে গিয়েছে। বুড়ির দল সবাই গিয়েছে, তাই মলিনাদের ঘরে একটু মজা করে চা আর 32.5 ভাজার মজলিস করছিলাম। আনবো আপনার জন্যে, দাঁড়ান। আমি ব্যস্তভাবে বললাম, শোনো শোনো, থাকো সব, কথা আছে তোমার সঙ্গে। পান্না যেদিক থেকে এসেছিল সেদিকে আবার যেতে যেতে বললে, বসুন ঠান্ডা হয়ে, বুড়িরা নিশ্চিন্দে হয়ে বেরিয়েছে, রাত 9টার এদিকে ফিরবে না। চা আর ভাজা খেয়ে
কথা হবে ক্ষণ বসে বসে। আমি বললাম, বেশ, আমি এত রাত্রে যাব কোথায়? পান্না বললে, এখানে থাকবেন। আমি বললাম, সেই সাহস আমার নেই। পান্না ধমক দিয়ে বললে, আপনি না পুরুষ মানুষ, ভয় কিসের? আমি আছি, সেই ব্যবস্থা করব। আমি বললাম, তুমি থাকলে তবু একটু ভরসা পাই। সে বললে, বসুন, আসছি। একটু পরেই পান্না চা আর বাদাম ভাজা নিয়ে ফিরল। বললে, চলুন ঘরে। আমি বললাম, না, আমি ঘরে যাব না, এখানেই বসো। পান্না হঠাৎ এসে খপ করে আমার হাত ধরে বললে, তা হবে না, আসুন। আমি কৃত্রিম রাগের সুরে বললাম, তুমি আমার হাত ধরলে কেন? সে বললে, বেশ করেছি, যাও। আমি বললাম, জানো ওসব আমি পছন্দ করি নে। সে বললে, আমি ভয়ও করি নে। দুজনে খুব হাসলাম। পান্না, তুমি কি আমায় ভালোবাসো? সত্যি জবাব দাও। পান্না ঘাড় দুলিয়ে বললে, না। আমি বললাম, না, হাসি ঠাট্টা রাখো, সত্যি বলো। সে বললে, কখনোই না। আমি বললাম, বেশ, আমি তবে এই রাত্রিরেই চলে যাব। সে বললে, সত্যি? আমি বললাম, যদি ভালো না বাসো তবে আর মিথ্যে কেন? পান্না খিলখিল করে হেসে উঠল মুখে আঁচল দিয়ে। ততক্ষণ সে আমার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ফেলেছে। আমি কিন্তু মন ঠিক করে রেখেছি, ফাঁকা কথায় ভুলবার নই আমি। কাল সকালে পান্না আমার সঙ্গে যেতে পারবে কি না, যেখানে আমি নিয়ে যাব, সেই বিচারের ভার আমার উপর। ছেড়ে যেতে পারবে কি ও, আমি জানতে চাই এক্ষুনি। পান্না সহজভাবে বললে, না ওগো গুরু ঠাকুর, কাল সকালে যখন খুশি তুমি কৃপা করে আমায় উদ্ধার করো। এখন চাটুকু আর ভাজা কটা ভালো মুখে খেয়ে নাও তো দেখি। চা খাওয়া শেষ হয়ে গেল। আমি বললাম, এখন? পান্না হেসে বললে, কি এখন? আমি বললাম, এখন কি করা যায়? পান্না হেসে বললে, এখানে থাকতে হবে রাত্রে, আবার কি হবে? আমারও তাই ইচ্ছে। পান্নাকে ছেড়ে যেতে এতটুকু ইচ্ছে নেই আমার। ওর মুখের সৌন্দর্য আমাকে এত মুগ্ধ করেছে যে ওর মুখের দিকে সর্বদা চেয়ে থাকতে ইচ্ছে করে। কিছুক্ষণ না দেখলে মনে হয় পান্নার মুখ আমার মনে নেই, আদৌ মনে নেই। আর একবার কখন দেখা হবে? পান্নার মুখ ভুলে গেলাম। ওকে না দেখে থাকতে পারিনি। ওর মুখের নেশা মদের নেশার মতোই তীব্র আমার কাছে। বুঝছি মোহ আসছে, সর্বনাশ করছে আমার, অমানুষ করে দিচ্ছে আমাকে, কিন্তু ছাড়বার সাধ্য নেই আমার। ছাড়বই যদি, তবে আর মোহ বলছে কেন? মনে মনে ভাবলুম, পান্নার মাসি যা খান্ডার, এখানে আমাকে রাত্রে দেখতে পেলে যা খিটখিট করবে। পান্নাকে বললাম, কিন্তু তোমার সেই মাসি, যিনি জন্মাতেই তার মা জিবে মধু দিয়েছিলেন? পান্না খিলখিল করে হেসে গড়িয়ে পড়ল। আমার মুখের দিকে হাসি উপচে পড়া ডাগর চোখে চেয়ে বললে, সে কি? আবার বলুন তো, কি বললেন? আমি বললাম, তোমার সেই খান্ডার মাসি। সে বললে, হ্যাঁ, তারপর? যিনি জন্মাতেই তার মা জিবে মধু দিয়েছিলেন। পান্না বললে, ও মা, কি কথার বাঁধুনি! পান্না হেসে আবার গড়িয়ে পড়ল। কি সুন্দর লাবণ্যময়ী দেখাচ্ছিল ওকে! হাত দুটি নাড়ার কি অপূর্ব ভঙ্গি ওর! এ আমি ওর সঙ্গে আলাপ হয়ে পর্যন্ত দেখে আসছি। আমার আরও ভালো লাগলো ওর তীক্ষ্ণ বুদ্ধি দেখে। আমি ঠিক বলতে পারি, সুরবালা বুঝতে পারত না আমার কথার শ্লেষটুকু। বুঝতে পারলেও তার রসগ্রহণের ক্ষমতা এত নয়, সে এমন উচ্ছ্বসিত হয়ে উঠতে পারত না। পান্নাকে নতুনভাবে দেখতে পেলুম সেদিন। আমি ভোঁতা মেয়ে ভালোবাসিনি, ভালোবাসি সেই মেয়েকে মনে মনে, যার খুরের মতো ধার বুদ্ধির, কথা পড়বা মাত্র যে ধরতে পারে,
পান্না আমার কথা শুনে আমার দিকে আকৃষ্ট হয়ে পড়ল। ওর চোখের চাউনির ভাষা গেল বদলে। মেয়েদের এক অদ্ভুত খেলা 2 মিনিটের মধ্যে। তবে সব মেয়ের পক্ষে সম্ভব নয় এই খেলা, তাও জানি। সুরবালাদের মতো দেবীর দল পারে না। পান্নাকে বললাম, খাবো কি? পান্না বললে, কেন, আমাদের রান্না খাবেন না? আমি বললাম, না। পান্না বললে, তবে? আমি বললাম, হোটেল থেকে খেয়ে আসবো ক্ষণ। সে রাত্রে মাসি আমার দিকেও এলো না, কেন কি জানি। হয়তো পান্না বারণ করে থাকবে। কেবল অনেক রাত্রে পান্না আর আমি যখন গল্প করছি, ওর মাসি বাইরে এসে আমাদের কথা শুনতে পেয়ে বললে, ও মা, কি অনাচ্ছিষ্টি কাণ্ড! এখনো তোমাদের চোখে ঘুম এলো না? রাত 2টো বেজে গেছে। পান্না চোখ টিপে আমায় চুপ করে থাকতে বললে। দিব্যি গদি পাতা, ধপধপে বিছানা। পান্না ওদিকে আর আমি এদিকে বালিশ ঠেস দিয়ে গল্প করছি। আমি ওকে যেন আজ নতুন করে দেখছি। এক দণ্ড চোখের আড়াল করতে পারছি নে। কত প্রশ্ন, কত আলাপ পরস্পরে। এমনিভাবেই ভোর হয়ে গেল। পান্না উঠে বললে, ফুলশয্যের বাসর শেষ হলো। তুমি চা খাবে তো? মুখ ধুয়ে নাও, আমি চা করি। আমি বললাম, করো, আজ মনে আছে? সে বললে, হ্যাঁ, মনে আছে। আমি বললাম, কি বলো তো? সে বললে, আজ তুমি আমায় নিয়ে যাবে। আমি বললাম, চা খেয়ে আমি একটু বেরুব, তুমি তৈরি হয়ে থাকবে। সে বললে, বেশ। আমি বললাম, মাসিকে কিছু বলো না যাওয়ার কথা। বাইরে দেখে এসো তো, কেউ নেই তো আশেপাশে? পান্না মুখ টিপে হেসে বললে, সে আগেই আমি দেখেছি, এখনো কেউ ওঠেনি, তুমি নিশ্চিন্তি থাকো। চা খেয়ে আমি বাড়ির বার হয়ে একটা পার্কে গিয়ে বসলাম। সারা রাত ঘুম হয়নি, ঘুমে চোখ ঢুলে পড়ছে, কিন্তু একটা অদ্ভুত আনন্দে মন পরিপূর্ণ। করালি ঠিকানা দিয়েছে, ওকে একটা চিঠি লিখি, ওর দেশেই গিয়ে একটা বাসা নিয়ে প্র্যাকটিস করব। আপাতত কলকাতায় একটা ছোটোখাটো বাসা দেখে আসা দরকার। পার্কের বেঞ্চিতে শুয়ে পড়ে একটু ঘুমিয়ে নিলাম। যখন জেগে উঠলাম তখন বেলা 9:30। একটা নাপিতকে ডেকে দাড়ি কামিয়ে নিলাম। চায়ের দোকানে আর এক পেয়ালা চা খেলাম। এইবার অবসাদ একটু কেটেছে। তারপর বাসা খুঁজতে বের হলাম। কলকাতায় আমায় কেউ চেনে না। ডাক্তারি পড়বার সময় যে মেসে থাকতাম সেটা কলেজ স্কোয়ার অঞ্চলে। সেই মেসে আমাদের সময়কার এখন কেউ নেই। যে যার পাশ করে বেরিয়ে গিয়েছে 8-10 বছর আগে। তাহলেও এই অঞ্চলের অনেক মুদি, নাপিত, চায়ের দোকানি আমায় চেনে হয়তো। ওই অঞ্চলেও গেলাম না বাসা খুঁজতে। এমন জায়গায় যেতে হবে যেখানে আমাকে কেউ চেনে না। কলকাতা শহর জনসমুদ্র বিশেষ। এখানে লুকিয়ে থাকলে কার সাধ্য খুঁজে বের করে? কে কাকে চেনে এখন? অজ্ঞাতবাস করতে হলে এমন স্থান আর নেই। বাসা ঠিক হয়ে গেল। নেবুতলার এক ক্ষুদ্র গলির মধ্যে বাসা, আপাতত থাকবার জন্যে। ডাক্তারি এখান থেকে চলবে না। বড় রাস্তার ধারে তার জন্যে ঘর নিতে হবে, বা একটু ঠান্ডা হয়ে বসে কোনো একটা ডিসপেন্সারিতে বসবার চেষ্টা করতে হবে। বাড়িটা ভালো, ছোট হলেও অন্য কোনো ভাড়াটে নেই, এই একটা মস্ত সুবিধে। এই রকম বাড়ি আমি চেয়েছিলাম। ওপরে 2টি ঘর, 2টি বেডরুম হিসেবে ব্যবহার করা যায়। আলো হাওয়া মন্দ নয়। বাড়িওয়ালা একজন স্বর্ণকার। এই বাড়ি থেকে কিছু দূরে কেরানীবাগান লেনের মোড়ে তার সোনার উপর দোকান। বাড়ি আমার দেখা হয়ে গেলে সে আমায় জিজ্ঞেস করলে আমি কবে আসব। আমি জানালুম আজই আসছি। চাবিটা কোথায় পাওয়া যাবে? সে ওর সোনার উপর দোকান থেকে চাবিটা নিয়ে আসতে বললে। এই বাড়িতে পান্না আর আমি নিভৃতে দুজনে থাকব।
পান্নাকে এত নিকটে, এত নির্জনে পাব? ওকে নিয়ে এক বাসায় থাকতে পাব? এত সৌভাগ্য কি বিশ্বাস করা যায়? আনন্দে কিসের একটা ঢেউ আমার গলা পর্যন্ত উঠে আসতে লাগলো। আজই দিনের কোনো এক সময় পান্না ও আমি এই ঘরে সংসার পেতে বাস করব। এই ক্ষুদ্র দোতলা বাড়িটা, বাইরে থেকে যেটা দেখলে ঘোর অভক্তি হয়, সে সৌভাগ্য বহন করবে এই বাড়িটাই? না, হয়তো কিছুই হবে না। পান্না আসবে না। পান্নার মাসি পথ আটকাবে, ওকে আসতেই বাধা দেবে। বাড়িওয়ালা আমার দেরি দেখে নিচে থেকে ডাকাডাকি করতে লাগলো। সে কি জানবে আমার মনের ভাব? বাড়ি দেখে যখন বেরুলাম তখন বেলা 1টা। খিদে পেয়েছে খুবই, কিন্তু আনন্দে মন পরিপূর্ণ। খাওয়ার কোনো ইচ্ছে নেই। বউবাজারের মোড়ের একটা শিখ হোটেল থেকে 2খানা মোটা রুটি আর কলাইয়ের ডাল আর বড় 1 গ্লাস চা পান করি। চা জিনিসটা আমার সর্বদাই চাই। অন্য আহার না করলেও আমার কোনো কষ্ট হয় না যদি চা পাই। ঠিক করলাম বাসাতে পান্নাকে এনে আজই ওবেলা সর্বাগ্রে আমার চায়ের সরঞ্জাম কিনে আনতে হবে। পান্না চা করতে জানে ভালো, না জানে ওকে শিখিয়ে নিতে হবে চা করতে। বেলা 3টের পর পান্নাদের বাসাতে গিয়ে পৌঁছুলাম। পান্না অঘরে ঘুমোচ্ছে, কাল রাত্রি জাগরণের ফলে। পান্নার মাসিও ঘুমোচ্ছে ভিন্ন ঘরে। পান্নাকে আমি ঘুম থেকে উঠিয়ে বললাম, সব তৈরি, বাসা দেখে এসেছি, কখন যাবে? পান্না ঘুম জড়িত চোখে বললে, কোথায়? আমি বললাম, বেশ, মনে নেই, উঠে চোখে জল দাও। সে বললে, খেয়েছ? আমি বললাম, খেয়ে এসেছি। পান্না বললে, আমি তোমার জন্যে লুচি ভেজে রেখেছি, কিন্তু আমাদের এখানে লুচি খেতে দোষ কি? আমি বললাম, দোষের কথা নয়, তুমি চলো আমার সঙ্গে, সেখানে তুমি ভাত রেঁধে দিলেও খাবো। সে বললে, ইস মাইরি, আমার কি ভাগ্যি। আমি বললাম, আমি গাড়ি নিয়ে আসি? সে বললে, বসো, চোখে জল দিয়ে আসি। আমি বললাম, তোমার মাসি ঘুমোচ্ছে, এই সবচেয়ে ভালো সময়। সে বললে, বসো, আসছি। একটু পরে পান্না সত্যি সেজে গুজে এলো। বললে, কোনো জিনিস নেই আমার, একটা প্যাঁটরা আছে কেবল, সেটা নিলুম, আর এই কাপড়ের বোঁচকাটা। আমি বললাম, চলো ওই নিয়ে, বাসে উঠব, আর দেরি করো না। সে বললে, দেওয়ালে 2খানা পিকচার আছে, আমার নিজের পয়সায় কেনা, খুলে নি? পান্না ঠকাঠক শব্দ করে পেরেক তুলতে লাগলো দেখে আমার ভয় হলো। বললাম, আহ, কি করো, ওসব থাকবে, তোমার মাসি জেগে কুরুক্ষেত্র বাঁধাবে এক্ষুনি। পান্না হেসে বললে, সে পথ বন্ধ। আমি বলেই রেখেছি, মুজরো করতে যেতে হবে আমাকে আজ, নীলি সঙ্গে যাবে। নীলি সেই মেয়েটি গো, আমার সঙ্গে যে গিয়েছিল মঙ্গলগঞ্জে। একটু পরে আমরা দুজনে রাস্তায় বার হই। নেবুতলার বাসার সামনে রিকশা দাঁড় করিয়ে কেরানীবাগান লেনের স্বর্ণকারের দোকানের চাবি আনতে গেলাম। বাড়িওয়ালা এক গাল হেসে বললে, এসেছেন? কিন্তু? আমি বললাম, কিন্তু কি? সে বললে, চাবি নিয়ে আসি গে, দাঁড়ান একটু। আমি বললাম, আমি আমার স্ত্রীকে যে রিকশায় বসিয়ে রেখে এসেছি ওই বাড়ির সামনে। তিনি বললেন, আপনি মা ঠাকরুনের কাছে চলে যান, আমি চাবি নিয়ে যাচ্ছি। পান্না নাকি মা ঠাকরুন? মনে মনে হাসতে হাসতে এলাম। আমার ইচ্ছে নয় যে বাড়িওয়ালা পান্নাকে দেখে। পান্নার সিঁথিতে সিঁদুর নেই, হঠাৎ মনে পড়ল। পান্নাকে বললাম, তাড়াতাড়ি ঘোমটা দাও, বাড়িওয়ালা আসছে। খিলখিলিয়ে হেসে উঠেই পান্না হঠাৎ চুপ করে ঘোমটা টেনে দিলে। অভিনয় করতে দেখলাম ও বেশ পটু। যতক্ষণ বাড়িওয়ালা আমাদের সঙ্গে রইল বা ওপরে নিচের ঘরদোর দেখাতে লাগলো, ততক্ষণ পান্না এমন হাবভাব দেখাতে লাগলো
যেন সত্যি ও নিতান্ত লজ্জাশীলা একটি গ্রাম্য বধূ। বাড়িওয়ালা বললে, একটা অসুবিধা দেখছি যে। আমি বললাম, কি? সে বললে, আপনি আপিসে বেরিয়ে যাবেন, মা ঠাকরুন একা থাকবেন। আমি বললাম, তা একরকম হয়ে যাবে। সে বললে, আমার মেয়ে আছে, না হয় সে মাঝে মাঝে এসে থাকবে। আমি বললাম, তা হবে। বাড়িওয়ালা তো চলে গেল। সঙ্গে সঙ্গে পান্না ঘোমটা খুলে বললে, ভাববা, এমন বিপদেও দম বন্ধ হয়ে মরেছিলুম, আর একটু হলে আর কি। তারপর বললে, বাসা তো করলে দিব্যিটি, কিন্তু এত বড় বাড়ি নিলে কেন? একটা ঘর হলে আমাদের চলে যেত। এত বড় বাড়ি সাজাবে কি দিয়ে? না আছে একটা মাদুর বসবার, না একখানা কড়া, না একটা জল রাখবার বালতি। আমি বললাম, সব হবে ক্রমে ক্রমে। সে বললে, না হলে আমার কি, আমি মেঝেতেই শুতে পারি। একটা মাত্র প্যাঁটরা সঙ্গে এসেছে, তার মধ্যে সম্ভবত পান্নার কাপড় চোপড়। পেতে বসবার পর্যন্ত একটা কিছু নেই। তাও ভাগ্যে বাড়িওয়ালা ঘরগুলো ধুয়ে রেখেছিল, নতুবা ঘর ঝাঁট দেবার ঝাঁটার অভাবে ধূলিশয্যা আশ্রয় করতে হতো। পান্না বললে, চা একটু খাবে না? সকালবেলা চা খাওনি তো। কথাটা আমার ভালো লাগলো। ও যদি বলতো চা একটু খাবো, তাহলে ভালো লাগতো না। ও যে আমার সুখ সুবিধে দেখছে, গৃহিণী হয়ে পড়েছে এর মধ্যে, এটা ওর নারীত্বের সপক্ষে অনেক কিছু বললে। সত্যিকার নারী। আমি বললাম, দোকান থেকে আমি। সে বললে, তাও তো পাত্র নেই, পেয়ালা নেই, চা খাবে কিসে? আমি বললাম, নারকোলের খোলায়। দুজনেই হেসে উঠলুম একসঙ্গে। উচ্চ রবে মন খুলে এমন হাসিনি অনেক দিন। পান্না বেশ মেয়ে, সঙ্গিনী হিসেবে আনন্দ দান করতে পারবে প্রতি মুহূর্তে। সুরবালার মতো দেবী সেজে থাকবে না। সকাল 9টা। রান্নার কি ব্যাপার হবে ওকে জিজ্ঞেস করলাম। দুজনে আবার পরামর্শ করতে বসি। অমন সাজানো ঘর সংসার ছেড়ে এসে রিক্ততার আনন্দ নতুন লাগছে। এখানে আমাকে নতুন করে সব করতে হবে। কিচ্ছু নেই আমার এখানে। পান্না বললে, কাছে হোটেল নেই? আমি বললাম, তা বোধহয় আছে। পান্না বললে, 2 থালা ভাত নিয়ে এসো আমাদের জন্যে। এবেলা কিছুরই জোগাড় নেই, ওবেলা যা হয় হবে। আমি বললাম, থালা দেবে? পান্না বললে, তুমি খেয়ে এসো, আমার জন্যে নিয়ে এসো শালপাতা কি কলার পাতা কিনে। আমি বললাম, সে বেশ মজা হবে, কি বলো? পান্না বললে, খুব ভালো লাগবে। তুমি নাইবে, তোমার কাপড় আছে? আমি বললাম, কিচ্ছু না, শুধু হাতে বাড়ি থেকে বেরিয়েছি, কাপড় কোথায়? পান্না বললে, আমার শাড়ি পরো একখানা, নিয়ে নাও, কলের জল চলে যাবে। নতুন ঘরকন্যা, নতুন সংসারের সহস্র অসুবিধে থাকা সত্ত্বেও এর মধ্যে কেমন একটা অদ্ভুত আনন্দ আছে। হোটেলের অখাদ্য ডাল ভাত আর শাক বেগুনের চচ্চড়ি খেয়ে কি খুশি দুজনে। আমার দেশের সংসারের অবস্থা অসচ্ছল নয়। সুরবালা আমার খাওয়া দাওয়ার দিকে সর্বদা নজর রাখত। সুতরাং হোটেলের ডাল ভাতের মতো খাদ্য আমার মুখ জীবনে কদিনই বা দেখেছে। কিন্তু তবুও তো খেলুম, বেশ আনন্দ করেই খেলুম। পান্না উচ্ছিষ্ট পাতাগুলো ফেলে দিয়ে জায়গাটা ধুয়ে পরিষ্কার করে দিলে। বললে, পান নিয়ে এসো 2 পয়সার। পয়সা দিচ্ছি বলেই প্যাঁটরা খুলতে বসল। আমি হেসে বললাম, শুধু পানের দাম কেন, তাহলে 1 বাক্স সিগারেটের দামও দাও। ওর মুখ দেখে মনে হলো ও আমার এই কথাটাকে শ্লেষ বলে ধরতে পারেনি। দিব্যি সরলভাবে একটা টাকা আমার হাতে তুলে দিয়ে বলল, টাকাটা ভাঙিয়ে পান সিগারেট কিনে এনো। আমি বললাম, কত আনবো? সে বললে, 1 বাক্স আনবে? না, একসঙ্গে 2 বাক্সই না হয় আনো, আবার দরকার হবে তো। আমি বললাম, যদি কিছু ফেরত না দিই? পান্না বললে, কেন, আর কিছু কিনবে? তা যা তোমার মনে হয় নিয়ে এসো।
আমি বললাম, কত টাকা আছে তোমার কাছে দেখি। পান্না তোরঙ্গ থেকে একখানা খাম আর একটা পুঁটুলি বের করে গুনতে আরম্ভ করলে। 40 টাকা আর কয়েক আনা পয়সা দেখা গেল ওর পুঁজি। আমি বললাম, মোটে? ও বেশ সরলভাবেই বললে, এর মধ্যে আবার মুজরো করতে গেলেই হাতে পয়সা হবে। আমি বললাম, সে কি, তুমি আবার খ্যামটা নাচ নাচতে যাবে নাকি? সে বললে, যাব না। আমি বললাম, তুমি আমার স্ত্রী পরিচয়ে এখানে এসে আসরে খ্যামটা নাচতে যাবে? পান্না বোধহয় কথাটা এভাবে ভেবে দেখেনি। সে বললে, তবে আমার টাকা আসবে কোথা থেকে? আমি বললাম, দরকার কি? সে বললে, তুমি দেবে এই তো, কিন্তু আমি কত টাকা রোজগার করি তুমি জানো? দেখেছিলে তো মঙ্গলগঞ্জে। আমি বললাম, কত? সে বললে, 6 টাকা করে ফি রাত। নীলি নিত 7 টাকা। আমি বললাম, মাসে কবার নাচের বায়না পাও? সে বললে, ঠিক নেই, সব মাসে সমান হয় না। 5-6টা তো হতোই, 10টাও হতো কোনো মাসে। আমি বললাম, তার মানে মাসে গড়ে 30-32 টাকা, এই তো? সে বললে, তার বেশি, প্রায় 40 টাকা। আমি মনে মনে হাসলাম। পান্না জানে না, ডাক্তারিতে একটা রুগী দেখলে অনেক সময় পাড়াগাঁয়ে ওর বেশিও পাওয়া যায়। আমায় ভাবতে দেখে পান্না বললে, ধরো যদি নাচের বায়না না নিতে দাও, তবে কলকাতার সংসার চালাবে কি করে? তোমরা পাড়াগাঁয়ের লোক, কলকাতার খরচ কি জানো? 60 টাকার কমে মাস যাবে না। তুমি একা পারবে চালাতে? আমার হাসি পেল। আমি বললাম, আমায় একটা কিছু বাজাতে শেখাবে? সে বললে, কি? আমি বললাম, এই ধরো বাঁশি কি ডুগি তবলা, গানের দলে তোমার সঙ্গে বেরুতাম, দুজনে রোজগার হতো। সে বললে, ইস, ঠাট্টা হচ্ছে বুঝি? গানের দলে ডুগি তবলা বাজানোর দাম আছে, সে তোমার কর্ম নয়। আমি তো যেমন তেমন, নীলির নাচে বাজাতে পারা যার তার বিদ্যেতে কুলোবে না। হ্যাঁ গো মশাই, নীলি থিয়েটারে নাচতো, তা জানো? আমি বললাম, সখীর ব্যাচে তো, সে যে কোনো ঝি নাচতে পারে, তাতে বিশেষ কি কৌশল বা কারিকুরি আছে? পান্না হাসতে হাসতে বললে, তুমি নাচের কি বোঝো যে ওই সব কথা বলছো? আমরা কত কষ্ট করে নাচ শিখেছি, কত বকুনি খেয়ে, কত অপমান হয়ে, তা জানো? কিসে কি আছে না আছে তুমি কিছুই জানো না। আমি বললাম, তোমার নাচের সরঞ্জাম সব এখানে আছে? সে বললে, নেই। ওমা, তবে করব কি, সব আছে। আমি বললাম, আজ আমার সামনে নেচে দেখাবে না? সে বললে, ওবেলা, রাত্রিরে, একটু ঘুমোই, বড্ড ঘুম পাচ্ছে। পান্না ঘুমিয়ে পড়ল। আমি ওর নিদ্রিত মুখের দিকে চেয়ে থাকি। আমার বয়স আর ওর বয়স কত তফাৎ! আমি 40, পান্না 16 বা 17। এই বয়সের মেয়ে আমার মতো বয়সের লোকের সঙ্গে প্রেমে পড়ে? নিশ্চয়ই এ প্রেম। পান্না আমাকে ভালো না বাসলে আমার সঙ্গে ঘর দোর আত্মীয় স্বজন ছেড়ে পালিয়ে এলো কেন, তা কখনো আসে? নারীর প্রেম কি বস্তু কখনো জানিনি জীবনে। সুরবালাকে বিবাহ করেছিলুম, সে অন্যরকম ব্যাপার। এই উন্মাদনা তার মধ্যে নেই। অল্প বয়সের বিবাহ, সুরবালা আমার চেয়ে 10 বছরের ছোট। এই অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে এক ধরনের সাংসারিক ভালোবাসা হতেই পারে, আশ্চর্য নয়। একটি পরম বিস্ময়ের বোধ ও তজ্জনিত উন্মাদনা সেই ভালোবাসার মধ্যে ছিল না। সে তো আগে থেকেই ধরে নিয়ে বসেছিলাম, সুরবালা আমায় ভালোবাসবেই, ভালোবাসতে বাধ্য। এই রকম মনোভাব প্রেমের পক্ষে অনুকূল নয়। কাজেই প্রেম সেখান থেকে শতহস্ত দূরে ছিল। কিন্তু জিনিসপত্রের কি করি? জিনিসপত্র না হলে বড় মুশকিল। পান্না শুয়ে আছে শুধু মেঝেতে, একখানা চাদর পেতে। শতরঞ্জি নেই, কার্পেট নেই, একখানা মাদুর পর্যন্ত নেই।
সংসার পাততে গেলে কত কি জিনিস দরকার তা কখনো জানতাম না। সাজানো সংসারে জন্মেছি, সাজানো সংসারে সংসার পাতিয়েছিলাম। এখন দেখছি এক রাশ টাকা খরচ হয়ে যাবে সংসার গুছাতে। কিছুই তো নেই। থাকবার মধ্যে আছে আমার এক সুটকেস, পান্নার এক টিনের প্যাঁটরা, তাতে ওর কাপড় চোপড়, মাথায় দেবার একটা বালিশ নেই, জল খাবার একটা গ্লাসও নেই। দুশ্চিন্তায় আমার ঘুম হলো না। পান্না ঘুম থেকে উঠলে আমি ওকে সব খুলে বলি। পান্নার মুখ কি সুন্দর দেখাচ্ছে, অলস, ঢুলু ঢুলু, ডাগর ডাগর চোখ দুটিতে তখনও ঘুম জড়ানো। ও কোনো কিছুই গায়ে মাখে না, হাসি মুখে আমোদ নিয়েই ওর জীবন। হেসে বললে, বেশ মজা হয়েছে না? আমি বললাম, মজাটা কি রকম? এখনই যদি জল খেতে চাই, একটা গ্লাস নেই, ভারী মজা। একটা কাঁচের গ্লাস কিনে নিয়ে এসো না, বাজারে পাওয়া যাবে তো, পান্না বললে। আমি বললাম, তবেই সব হলো। তুমি কিচ্ছু বোঝো না পান্না, ঘর সংসার কখনো পাতাও নিত। তোমার দেখছি নির্ভাবনার দেহ। পান্না হঠাৎ পাকা গিন্নির মতো গম্ভীর হয়ে গেল, বললে, তাই তো, কি করা যায় বলো তো? রাত্রে পান্না বড় মজা করলে। দেওয়ালের কাছে একটা শাড়ি পেতে আমাকে বললে, তুমি এখানে শোবে। আমি বললাম, তুমি? সে বললে, এইখানে দেওয়ালের ধারে। আমি বললাম, মধ্যে প্রশান্ত মহাসাগরের ব্যবধান। রাত্রে যদি তোমার ভয় করে? সে বললে, তোমার কথা আমি বুঝতে পারি নে বাপু, ভয় করবে কেন? কত জায়গায় ঘুরেছি মুজরো করতে। আমি বললাম, বড্ড সাহসিকা তুমি। সে বললে, নিশ্চয়ই সাহসিকা। পান্না হেসে উঠল আবার। থাক বাপু, যাতে তার সুবিধে হবে সে তাই করুক। আমি কিন্তু ঘুমোতে পারলাম না সারা রাতে। পান্না আমার এত কাছে থাকবে, একই ঘরে। এ আমার কাছে এতই নতুন যে নতুনত্বের উত্তেজনায় চোখে ঘুম এলো না আমার। দুজনেই গল্প আরম্ভ করে দিলাম। আমি বললাম, কিরকম মুজরো করো তোমরা? সে বললে, যেমন সবাই করে, তোমার যেমন কথাবার্তা। আমি বললাম, বাড়ির জন্যে মন কেমন করছে? সে বললে, কেন করবে? বাড়ি ছেড়ে থেকে অভ্যেস হয়ে গিয়েছে কি না? আমি বললাম। সে বললে, আমি আর নীলি কত দেশ ঘুরেছি। আমি বললাম, কোন কোন দেশ? সে বললে, কেষ্টনগর, দামুর, হুকো, চাকদা, জঙ্গিপুর, আরও কত জায়গা। আমি বললাম, নীলির জন্যে মন কেমন করছে? সে বললে, কিছু না। আমি বললাম, আমার কাছে থাকবে? সে বললে, কেন থাকবো না, তবে এলাম কেন? আমি এখনো ঠিক বুঝতে পারছি না। পান্না কি সব দিক দেখে শুনে আমার কাছে এসেছে? আমার বয়স কত বেশি ওর তুলনায়। আমার সঙ্গে সত্যি ওর ভালোবাসা হতে পারে? কি জানি। এই রহস্যটাই আমার কাছে সবচেয়ে বেশি রহস্য। নানা কথাবার্তায় এই কথাটা আমি পান্নার কাছ থেকে জানতে চাই। ওর মনোভাব কি, এ কথা ওই কি আমায় বলতে পারে? সকাল হবার আগে পান্না আমায় বললে, একটু ঘুমোই। আমি বললাম, ঘুম পাচ্ছে? সে বললে, পাবে না, ফর্সা হয়ে এলো যে পুবে। আমি বললাম, ঘুমো না একটু। একটু পরে ভোর হয়ে গেল। পান্না তখন অঘোরে ঘুমোচ্ছে। ডান হাতে মাথা রেখে দিব্যি ঘুমোচ্ছে ও। দেখে মায়া হলো। মা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে ও কিসের আশায় চলে এলো আমার সঙ্গে। পান্না ভদ্রঘরের কুলবধূ বা কুমারী নয়, গৃহত্যাগ করে চলে এসেছে আমার সঙ্গে। আবার যখন অসুবিধে হবে ও চলে যেতে পারবে, আটকাচ্ছে কোথায়? আমি চায়ের দোকানে চা খেয়ে
পান্নার জন্যে চা নিয়ে এলাম। পান্না উঠে চোখ মুছছে। ও পান্না! পান্না এক কাণ্ড করে বসল। তাড়াতাড়ি উঠে মাথায় আঁচল দিয়ে আমায় এসে এক প্রণাম ঠুকে দিলে। আমি হেসে উঠলুম। বলি, এ কি ব্যাপার? সে বললে, কেন, নমস্কার করতে নেই? আমি বললাম, হঠাৎ এত ভক্তি? সে বললে, ভক্তি করতে কিছু দোষ আছে? আমি বললাম, কি বলে আশীর্বাদ করব? সে বললে, বলো যেন শিগগির মরে যাই। আমি বললাম, কেন, জীবনে এত অরুচি হলো কি করে? সে বললে, বেশি দিন বেঁচে কি হবে, তুমি তো বামুন। আমি বললাম, তাতে সন্দেহ আছে নাকি? তুমি কি জাত? সে বললে, বাবা ছিলেন ব্রাহ্মণ, মায়ের কাছে শুনেছি। আমি বললাম, ওসব ভুল কথা। তোমার মা বংশের কৌলিন্য বাড়াবার জন্যে ওই কথা বলেছেন, আমার বিশ্বাস হয় না। সে বললে, ভয় কিসের? আমি কি বলবো তোমায় বিয়ে করব? আমি বললাম, সে কথা হচ্ছে না। আমি বলছি, তুমি যে জাতি হও আমার কাছে সব সমান, বামুনই হও আর তাঁতি হও। চা খাবে না? সে বললে, চা এনেছ? আমি বললাম, খেয়ে নাও, জুড়িয়ে যাবে। এইভাবে সেদিন থেকে আমাদের নতুন জীবনযাত্রা, নতুন দিন নতুনভাবে শুরু হলো। আমার হাতে নেই পয়সা, বাড়ি থেকে কিছুই আনিনি। ভাঁড় নিয়ে এলুম জল খাবার জন্যে। সস্তায় দুখানা মাদুর কিনে আনলুম। শাল পাতা 20 দরে কিনে আনি দুবেলা ভাত খাওয়ার জন্যে। পান্না তাতে এতটুকু অসন্তুষ্ট নয়। যা আনি ও তাতেই খুশি। আমার কাছে মুখ ফুটে এই পর্যন্ত একটা পয়সাও চায়নি, বরং দিতে এসেছে ছাড়া নিতে চায়নি। অদ্ভুত মেয়ে এই পান্না। রাস্তায় নেমে এদিক ওদিক চেয়ে দেখলাম, কেউ কোনো দিকে নেই। কি জানি কেন আজকাল সর্বদাই আমার কেমন একটা ভয় ভয় হয়। এই বুঝি আমাদের গ্রামের কেউ আমাদের দেখে ফেললে। আমার এই সুখের সংসার একদিন এমনি হঠাৎ সম্পূর্ণ আকস্মিকভাবে ভেঙে যাবে। আমার বুক সর্বদা ধরফর করে, ভয় নানা রকম। পান্নাকে হয়তো গিয়ে আর দেখতে পাবো না। ও যে ভালোবাসা দেখাচ্ছে, হয়তো সব ওর ভান। কোন দিন দেখব ও গিয়েছে পালিয়ে। চা নিয়ে ফিরে এলুম। তখনও পান্নার চুল বাঁধা শেষ হয়নি। পান্না বললে, খাবার কই? আমি বললাম, খাবার আনিনি তো। সে বললে, বাহ, শুধু চা খাবো? আমি বললাম, পয়সাতে কুলোলো কই? চার আনাতে কি হবে? সে বললে, পাউডারের কৌটোর মধ্যে যা ছিল সব নিয়ে গেলে না কেন? আবার যাও, নিয়ে এসো। 1 টাকা নিয়ে যাও। টাকা নিয়ে আমি বেরিয়ে চলে গেলুম এবং গরম গরম কলাইয়ের ডালের কচুরি খান 8-10 একটা ঠোঙায় নিয়ে ফিরলুম একটু পরেই। আমি সচ্ছল গৃহস্থ ঘরের ছেলে, নিজেও যথেষ্ট পয়সা রোজগার করেছি ডাক্তারি করে, কিন্তু এমনভাবে মাদুরের ওপর বসে শালপাতার ঠোঙায় কচুরি খেয়ে সেদিন যা আনন্দ পেয়েছিলাম, আমার সারা গৃহস্থ জীবনে তেমন আনন্দ ও তৃপ্তি কখনো পাইনি। পান্নাকে বললাম, পান্না, পয়সা ফুরিয়ে যাচ্ছে, কি হবে? বাসা খরচ চলবে কিসে? ও হেসে বললে, বারে, আমার কাছে 30-32 টাকার বেশি আছে না? আমি বললাম, তুমি নিতান্ত বাজে কথা বলো। খরচের সম্বন্ধে কি জ্ঞান আছে তোমার? ওতে কতদিন চলবে? সে বললে, সোনার হার আছে, কানের দুল আছে। আমি বললাম, তাতেই বা কদিন চলবে? পান্না একটু ভেবে বললে, তোমাকে ঠিকানা দিচ্ছি, তুমি নীলির কাছে যাও। আমরা দুজনে মিলে মুজরো করলে আমাদের চলে যাবে। আমি বললাম, সে হবে না। পান্না বললে, কেন?
আমি বললাম, নীলির কাছে গেলেই তোমার মা জানতে পারবে। সে বললে, নীলিকে তুমি আমার কাছে নিয়ে এসো, আমি তাকে বুঝিয়ে বলবো। আমি বললাম, ঠিকানা দাও, আমি এক্ষুনি যাব। সন্ধ্যের আগেই ঠিকানা অনুযায়ী নীলিকে খুঁজে বার করলাম। একটা বড় খোলার বস্তির একটা ঘরে নীলিমা ও তার বড় দিদি সুশীলা থাকে। আমাকে দেখে প্রথমটা চিনতে পারেনি। আমি সংক্ষেপে আমার পরিচয় দেওয়ার পর সুশীলা এসে আমাকে ঘরে নিয়ে গেল। দুটো বড় বড় তক্তপোষ একসঙ্গে পাতা, মোটা তোশক পাতা বিছানা, কম দামের একটা ক্লক ঘড়ি আছে ঘরের দেওয়ালে, এবং যেটা সবচেয়ে আশ্চর্যের বিষয়, খান কতক ঠাকুর দেবতার ছবি। সুশীলার বয়স 25-26 হবে। মুখে বসন্তের দাগ না থাকলে ওর মুখ দেখতে একসময় মন্দ ছিল না, বোঝা যায়। সুশীলা থাকাতে আমার বড় অসুবিধে হল। সুশীলার অস্তিত্বের বিষয় আমি অবগত ছিলাম না। ওর সামনে সব কথা বলা উচিত হবে না হয়তো। নীলিকে নির্জনে কোনো কিছু বলবার অবকাশও তো নেই দেখছি। মুশকিলে পড়ে গেলাম। সুশীলা ভেবেছে আমি হয়তো ওদের জন্যে কোনো একটা বড় মুজরোর বায়না করতে এসেছি। ও খুব খাতির করে আমার সঙ্গে কথা বলতে লাগলো। বললে, চা খাবেন তো? আমি বললাম, তা মন্দ নয়। সে বললে, বসুন, করে নিয়ে আসি। নীলি, বাবুকে বাতাস করো। আমি বললাম, না না, বাতাস করতে হবে না, বসো এখানে। সুশীলা ঘর থেকে চলে গেলেই আমি সংক্ষেপে নীলিমাকে সব কথা বললাম, আমাদের ঠিকানাও দিলাম। নীলিমা অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। বললে, আপনি তো মঙ্গলগঞ্জের ডাক্তার ছিলেন? আমি বললাম, হ্যাঁ। সে বললে, আপনি ডাক্তারি করবেন না? আমি বললাম, কোথায় করব, সে সুবিধে দেখছি নে। সে বললে, তবে চলবে কি করে? আমি বললাম, সেই জন্যেই তো তোমাকে ডেকেছে পান্না। তুমি গিয়ে দেখা করতে পারবে? যাবে আমার সঙ্গে? নীলি বললে, কেন যাব না? আমি বললাম, তোমার দিদি কিছু বলবেন না তো? সে বললে, না না, দিদি কি বলবে, আমি এক্ষুনি যাব। তবে দিদিকে মিথ্যে কথা বলতে হবে। বলবেন আমি মুজরোর বায়না করতে এসেছি, ওকে একবার পান্নার কাছে নিয়ে যাব। পান্নাকে দিদি চেনে না। আমি বললাম, মিথ্যে কথা আমি বলতে পারবো না, তুমি যা হয় বলো। সুশীলা চা নিয়ে এলে নীলিমা বললে, দিদি, বাবুর সঙ্গে আমাকে এক্ষুনি এক জায়গায় যেতে হবে। সুশীলা বলল, কেন? নীলিমা বললে, বাবুর দরকার আছে, মুজরোর বায়না হবে এক জায়গায়, সেখানে যেতে হবে। সুশীলা বললে, যা, আমি সঙ্গে আসব? নীলিমা বললে, না, তোমায় যেতে হবে না, বাবু আমায় পৌঁছে দিয়ে যাবেন। আমি বললাম, আজ রাতেই দিয়ে যাব, 9টার মধ্যেই। সুশীলা বললে, সেজন্যে কিছু নয় বাবু, সে আপনি নিয়ে যান না। তবে 2 টাকা দিয়ে যাবেন, খরচপত্তর আছে তো, ও গেলে চলে না। আমি বললাম, সে আমি ওর হাতেই দেবক্ষণ। সুশীলা বললে, না বাবু, টাকাটা এখনই আপনি দিয়ে যান। সুশীলার হাতে আমি টাকা 2 দিতে ও খুব অমায়িকভাবে হাসল। এরা গরিব, এদের অবস্থা দেখে আমি বুঝলাম পান্নারা এদের কাছে বড়লোক। নীলিমা আমাকে বললেও সে কথা রাস্তায় যেতে যেতে। পান্না না হলে ওদের মুজরোর বায়না হয় না। এর প্রধান কারণ, পান্না দেখতে অনেক সুশ্রী এর চেয়ে। বাসায় ফিরে এলুম। নীলিমাকে দেখে পান্না খুব খুশি। আমায় বললে, চা খাবার কিছু নিয়ে এসো, শিগগির যাও। ওকে পান্না কি বলেছে জানি নে। চা খাবার নিয়ে ফিরে এসে দেখি নীলি কৌতূহলের সঙ্গে বারবার আমার দিকে চাইছে। আমায় বললে, এই অবস্থায় ওকে নিয়ে এসে রেখে দিয়েছেন? আমি বললাম, কেন? নীলি বললে, এই অবস্থায় মানুষ থাকে? পান্না প্রতিবাদ করে বললে, আমি কিছু বলেছিলাম নীলি? আমি কিছু বলিনি, কিন্তু ও নিজেই ওসব বলছে। আমি বলছি,
কেন, বেশ আছি, তোর ওসব বলবার দরকার কি? নীলি বললে, খাবি কি, চলবে কি করে? পান্না বললে, সেই জন্যেই তো তোকে ডাকা, মুজরোর জোগাড় কর, সংসার চালাতে তো হবে। নীলি বললে, তবে পুরুষ মানুষ রয়েছে কি জন্যে? পান্না বললে, ওর ওপর কোনো কথা বলবার তোমার দরকার কি নীলি? ধরো ও পুরুষ মানুষকে আমি নড়তে দেব না, আমাকে মুজরো করে চালাতে হবে। এখন কি দরকার তাই বলো। ওর কথা শুনে নীলি অবাক হয়ে ওর দিকে চেয়ে রইল। এমন কথা সে কখনো শোনেনি। আমিও যে শুনেছি তা নয়, এমন ধরনের কথা ওর মুখে। অভিনয় করছে বলেও তো মনে হয় না। বলে কি পান্না? নীলি বললে, বেশ, যা ভালো বুঝিস তাই কর, আমার কিছু বলবার দরকার কি? পান্না বললে, কি করবি এখন তাই বল। নীলি বললে, মুজরোর চেষ্টা করি, সাজ পোশাক আছে। পান্না হেসে বললে, সেজন্যে তোকে ভাবতে হবে না, আমার ট্রাঙ্কের মধ্যে সব গুছিয়ে এনেছি, ওই করেই যখন খেতে হবে। নীলিকে আমি আবার পৌঁছে দিতে গেলাম। নীলিমা বললে, খুব গেঁথেছেন। আমি বললাম, মানে? সে বললে, মানে দেখলেন না, ও কি বলে সব কথা, ওর মুখে অমন কথা। পান্নাকে গেঁথেছেন ভালো মাছ, আমি ওকে জানি, ভারী সাদা মন, নিজের জিনিসপত্তর পরকে বিলিয়ে দেয়। আমি বললাম, তোমাকে কোনো কথা বলেছে আমার সম্বন্ধে? এই কথাটির উত্তর শুনবার জন্যে আমি মরে যাচ্ছিলাম, কিন্তু এই কথার সোজা উত্তর নীলিমা আমায় দিলে না। বললে, সে কথা এখন বলবো না, তবে আপনার ক্ষমতা আছে, অনেকে ওর পিছনে ছিল, গাঁথতে পারেনি কেউ। আমি তো সব জানি। হরিহরপুরে একবার মুজরো করতে গিয়েছিলাম, সেখানকার জমিদারের ছেলে ওর পিছনে অনেক টাকা খরচ করেছিল, তাকে ও দূর করে দিয়েছিল এক কথায়। তাই তো বলি, আপনার ক্ষমতা আছে। নীলিমার কথা শুনে আমি যে কোন স্বর্গে উঠে গেলাম সে বলা যায় না। ওই অবস্থায় যে কখনো না পড়েছে তার কাছে জীবনের এসব অতি বড় অনুভূতি আমি নিজে আস্বাদ করে বুঝেছি। মন এবং মনের বস্তু, টাকা না, করি না, বিষয় আশয় না, এমনকি যশ মানের আকাঙ্ক্ষা পর্যন্ত না। ওসব ছেড়ে ছুড়ে দিয়ে, নিজের সব প্র্যাকটিস ছেড়ে দিয়ে পান্নাকে নিয়ে অকুলে ভেসেছি। ভেসে আজ বুঝতে পারছি, ত্যাগ না করলে বস্তু লাভ হয় না। আমার অনুভূতিকে বুঝতে হলে আমার মতো অবস্থায় এসে পড়তে হবে। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অথৈ জল উপন্যাসের ৫ম পর্ব। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অথৈ জল উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে হাজির হয়ে যাব আগামী দিনে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।